ওয়েলকাম সবাইকে। তো আমাদের পরীক্ষা 14 জুন কিন্তু হচ্ছে, WBPSC নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। তো আমরা শেষ 30 দিনে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি দেখব, কোন কোন বিষয়ের উপর বেশি ফোকাস করবে তোমরা। কেননা জানো যে আমাদের যে কাট আপের রেঞ্জ সেটা কিন্তু 130 প্লাস, কিন্তু এক বছর আগেই কিন্তু মানে 2023-এই কিন্তু ক্রস করে গেছে। ঠিক আছে, সুতরাং তোমাকে 24-এর পরীক্ষাটা যখন তুমি দিতে যাবে, মাথার মধ্যে একটাই থাকবে যে 140 প্লাস মার্কস কিন্তু আমার মোটামুটি ম্যান্ডেটরি থাকবে এখানে। কেননা মোটামুটি ধরে নাও তোমার এখানে লাস্ট 3 বছর ধরে পরীক্ষা হয়নি, ছেলেপুলেরা কিন্তু ভালো রকমের প্রিপারেশনের মানে টাইম পেয়েছে এবং প্রচুর রিসোর্সেস এবং সোর্স কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে কিন্তু আমাদের এই কাট আপটা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটার মধ্যে মেনলি আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন টপিকগুলো তুমি লাস্ট এই 30 দিনে নির্বাচন করবে। মানে আজকেই রাত্রেই এই ভিডিওটা দেখার পরেই তুমি টপিকগুলো নিয়ে বসবে এবং টপিকগুলো পুরো নির্বাচন করবে এবং 4টে ফেজ তুমি রাখবে। প্রথম ফেজে তোমার 1 থেকে 7 দিন থাকবে, যেখানে পুরো টপিক ওয়াইজ তুমি চেষ্টা করবে যতগুলো, যেমন তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, এই পোর্শনটা প্রথম ফেজের মধ্যে কমপ্লিট করার মধ্যে। তার সঙ্গে ইনক্লুডিং ডেলি চলবে তোমার এখানে মক টেস্ট এবং তোমার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, সেকশনাল টেস্ট, এগুলো তোমার কিন্তু পাশাপাশি চলবে। ঠিক আছে, ফেজ 2 যেটা তুমি রাখবে, ফেজ 2 এর মধ্যে তোমার এখানে আবার মোটামুটি 7 দিন থাকবে। এই যে ফেজ 1 এর আমি টপিকগুলো বললাম সেগুলো তো পড়বেই, তার সাথে অ্যাডিশনাল তুমি ইন্ডিয়ান ইকোনমিক্সটা অ্যাড করে দেবে। ফেজ 2 এটা তোমার থাকলো। ফেজ 3-তে এই 3টে জিনিস থাকবে, মানে তুমি ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপর সায়েন্সটা তুমি রাখবে। এবং ফেজ 4 লাস্টের যে চ্যাপ্টারটা থাকবে তোমাদের, লাস্টে যে 7 দিন থাকবে, পুরো হোল রিভিশন চলবে এবং তার সাথে প্রচুর পরিমাণে মক টেস্ট কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই স্ট্র্যাটেজিটা তুমি আজকে রাতে এখনই বসে ভিডিওটা দেখতে দেখতে তুমি বানাও, তাহলে কিন্তু তোমার কিন্তু খুব ভালো কিন্তু একটা প্রিপারেশন তোমার হবে। ঠিক আছে, এবার হচ্ছে এই মুহূর্তে দেখো আমাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে কবে, 14 জুন কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে। দেখো 14 জুন পিএসসি পরীক্ষা হবে, এখান থেকে 12টা থেকে 2:30 পর্যন্ত 2.5 ঘন্টা টাইম থাকছে। এখানে আমাদের নোটিফিকেশন চলে এসেছে। এবার এই মুহূর্তে কি করবে এবং কি করবে না, যেটা করবে না, এই মুহূর্তে কোনো নতুন নোটস কেনা, বই কেনা, এই অমুক বই, তমুক বই, তমুক দাদার সাজেশন, এগুলো এখন একদম চলবে না। স্ট্রিক্টলি কিন্তু এটা চলবে না, কারণ এতদিন তুমি যেটা পড়ে এসছো সেটাই তোমার কিন্তু বারবার রিভিশন দিয়ে এসছো, পরীক্ষা দিয়ে এসছো, সেটাই তুমি কিন্তু পড়বে। এবং এই মুহূর্তে তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইনস্টিটিউট দেখবে এখন কিন্তু বিশাল চার্জ আপ হয়ে গেছে, তোমাকে ফ্রি নোটস দিতে চাইবে বা ফ্রি নোটস শেয়ার করবে, এই নোটস ওই নোটস, এগুলো কিন্তু একদম রিভিশন করা যাবে না। কেন, তুমি এটা কিন্তু আনসাইন্টিফিক ওয়েতে যদি তুমি পড়াশোনা করো, এখান থেকে একটা খাপ ছাড়ানোর, ওখান থেকে মিস ইনফরমেশন এদিক ওদিক করে নিয়ে যদি তুমি রিভিশন, কিন্তু তোমার কমপ্লিট হবে না। তোমার চেষ্টা করতে হবে, আমাদের হাতে কদিন আছে, আমাদের হাতে 30 দিন আছে এবং এই 30 দিনটাকে 4টে স্লটে ভাগ করতে হবে, 7 দিন 7 দিন করে, 7 দিন 7 দিন 7 দিন এবং 7 দিন। ঠিক আছে, এবং এই প্রথম 7 দিনে তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি ভালো করে তুমি নোট ডাউন করে নাও, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং সিলেক্টেড টপিক, এবং টপিকগুলো কি পড়বে সেটাও আমি তোমাকে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো, যে আমাদের প্রিলিমসে কোন কোন টপিকগুলো ভালো করে আসে এবং ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স 7 দিনে এইটা আমাদের রেডি হবে। তার সাথে চলবে মক টেস্ট, ফুল মক টেস্ট দিতে হবে টপিক ওয়াইজ। এমন নয় যে র্যান্ডম কোনো টপিক তুলে নিলাম সেখান থেকে পরীক্ষা দিলাম, টপিক ওয়াইজ ফুল মক টেস্ট চলবে। সেকশনাল চলবে, ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে পড়তে সেকশনাল টেস্ট চলবে। যেমন ধরো আজকে যদি তোমার মোটামুটি 4টে টপিক পড়ার থাকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক এজ, মৌর্য এম্পায়ার, গুপ্ত এম্পায়ার, এই 4টে আমি তোমাকে, বা জৈন এবং বুদ্ধ, এই 4টে চ্যাপ্টার রইলো, 4টে চ্যাপ্টার পড়া, রিভিশন, এমসিকিউ সব হবে, সাথে ফুল মক হবে। এইরকম ভাবে ডে আমাদের ফেজ 2-তে ডে 7 যেটা থাকবে, সেখানে এই যে ডে 1-এর সেগুলো মানে ফেজ 1-এর যে 7 দিনের যে চ্যাপ্টার ছিল সেটার সঙ্গে যুক্ত হবে ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি যোগ হবে, তার সঙ্গে জেনারেল সায়েন্সের মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি রাখতে পারো, বায়োলজিটা তুমি পরের টেন রাখতে পারো, তার সঙ্গে তোমার যোগ হবে এখানে ম্যাথ এবং রিজনিং। তো তোমার প্র্যাকটিস চলবেই ডেলি, এটা প্র্যাকটিস ডেলি চলবে, ডেলি একটা টাইম বার করে প্র্যাকটিস চলবে। ঠিক আছে, এইবার তোমার চলে আসো 3 নম্বর স্লটে, যেখানে আমাদের 21 নম্বর, মানে 14 থেকে 21 নম্বর দিন থাকবে। এই দুটো পুরো সপ্তাহে যা পড়লাম সেটা রিভিশন হবে, তার সাথে এক্সট্রা সাবজেক্ট যেগুলো বাকি রইলো, যেগুলো তোমার পরীক্ষা দিতে গিয়ে মোটামুটি মনে হচ্ছে যেন তুমি পারছো না, সেইগুলো তোমার রিভিশন হবে এবং লাস্টের যে থাকবে হোল যে তোমার সিলেবাসটা সেটা রিভিশন হবে এবং পরীক্ষা তুমি দিতে যাবে এরকম ভাবে। আর তার আগে কিন্তু তোমাকে যেটা করতে হবে, এরই সাথে সাথে পড়তে পড়তে WBCS প্রিলিমসের এবং মেন্সের PYQ গুলো কিন্তু এই সময় মোটামুটি একটা টাইম বার করে সলভ করে নিতে হবে। আর প্রচুর পরিমাণে MCQ টেস্ট দিতে হবে, ফুল মার্ক দিতে হবে, সেকশনাল টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর ইম্পর্টেন্ট টপিক, বারবার বলছি কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো নির্বাচন করতে হবে, মার্কিং করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তারপর রিভিশন করতে হবে। এখন কিন্তু পুরো ফুল বই বা পুরো ফুল চ্যাপ্টার কিন্তু রিভিশন দেওয়ার মতো সময় কিন্তু নেই, কেন আমরা যখন খুব
পরীক্ষার কাছাকাছি চলে আসি, মোটামুটি 30 দিন 20 দিন আগে চলে আসি, তখন আমাকে কিন্তু সিলেক্টিভ স্টাডি করতে হবে, কিন্তু স্টাডির মধ্যে যেন তার অ্যাকুরেসি থাকে 99%, মানে আমি যে জিনিসটা পড়বো সেটা যেন 99% অ্যাকুরেসি থাকে। আর চেষ্টা করতে হবে প্রিভিয়াস ইয়ারে যে জায়গা থেকে কোশ্চেন বেশি এসছে সেগুলোকে কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এগুলোকে রিভিশন করার। এবার আমরা পরের স্লাইডে আস্তে আস্তে দেখবো যে আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো। তার আগে বলে দিই তোমাদেরকে, এগুলো প্রিলিমিনারি এটা সিলেবাস তোমরা সকলেই জানো। এবং এখানে দেখো তোমাদের প্রিলিমসে 200টা কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার, 2.5 ঘন্টা সময় থাকবে, পিএসসি থেকে বলে দেওয়া আছে। একটা জিনিস তুমি মাথার মধ্যে রেখে দাও যে 140 যে আমাদের টার্গেটটা লাগাচ্ছি, এখানে তুমি সাবজেক্ট ওয়াইজ কিরকম কোন নিয়েতে তুমি টার্গেট রাখতে পারো, এটা একটা এক্সপেক্টেড টার্গেট রয়েছে, যেটা কিন্তু অনেকদিন আগে থেকে পড়াশোনা করলে পরেও কিন্তু রাখতে হয়, পরীক্ষার আগের দিনও রাখতে হয় এবং পরীক্ষার মোটামুটি 30 দিন আগেও রাখতে হয়। যেমন আমরা ইংলিশ কম্পোজিশনে কত টার্গেট রাখবো, 15 মতো টার্গেট রাখবো। জেনারেল সায়েন্সে আমরা 15 মতো টার্গেট রাখছি। আচ্ছা, ইন্ডিয়ান এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের তোমাদের এখানে 20 নাম্বার টার্গেট রইলো। ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের রইলো 20 নাম্বার, ইন্ডিয়ান জিওগ্রাফি রইলো 20 নাম্বার, ইন্ডিয়ান পলিটি ইকোনমি 18 নাম্বার, এখানে ইন্ডিয়ান জিওগ্রাফিতে 22 নাম্বার রইলো। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম এখানে মোটামুটি তোমার এখানে 30 থেকে 35 থেকে 37টা কোশ্চেন আছে, তার জায়গায় আমরা 22-23টা কোশ্চেন রাখলাম। এগুলো যদি তুমি হিস্ট্রি যদি পুরো ফুল মার্কস নিয়ে আসতে পারো তাহলে তো অবশ্যই ভালো। এবং জেনারেল মেন্টাল এবিলিটি যেটা রয়েছে এবং ম্যাথ, এই কোশ্চেনটা আমরা 20 নাম্বার একটা টার্গেট ধরে কিন্তু এগোবো। এই টার্গেটটা তুমি কখন অ্যাচিভ করতে পারবে, যখন তুমি তোমার সামনে ফুল মক দেবে। ফুল মক তুমি যখন দেবে, মানে একদম 30 দিনে তুমি 30টা ফুল মক দেবে বা 40টা ফুল মক দেবে বা 50টা ডেলি, লাস্টের দিকে তুমি ডেলি 2টো করে, সকালে একটা বিকেলে একটা, এরকম 2টো করে তুমি পরীক্ষা দেবে। এইখানে তুমি চেষ্টা করবে এই যে সেকশন ওয়াইজ যে আমি মার্কসগুলো তোমাকে বলছি, একবার ছোট্ট করে অ্যানালাইসিস করে নেওয়ার যে এই সেকশন ওয়াইজ তুমি এই মার্কসগুলো আনতে পারছো কিনা। যদি তোমার চলে আসে তাহলে তো খুব ভালো, আজকের থেকেই তুমি প্র্যাকটিস করা শুরু করো। ধরো আজকে ভিডিওটা আমার এখন যাচ্ছে, তুমি রাত্রি 10টার দিকে একটা তুমি মক টেস্ট দিয়ে দিলে, মোটামুটি মক টেস্ট দেওয়ার পর অ্যানালাইসিস করে দেখে নিলে যে এই সাবজেক্টে এই মার্কসগুলো আসছে কিনা। যদি না আসে, ধরো দেখা গেল সিম্পলি দেখা গেল যে ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমাদের টার্গেট ছিল 22, সেখানে তোমার এখানে 13 এলো, তার মানে তুমি এখানে শর্ট কত আছে 9 নম্বরে, তোমার এখানে কিন্তু মাইনাসে তুমি রয়েছো। সুতরাং এখানে তোমাকে পরের দিন আবার ভালো করে রিভাইজ করতে হবে এবং এটাকে মেকআপ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এটা টার্গেট, যেটা আমি আমাদের WBCS 2024-এর প্রিলিমিনারি স্ট্র্যাটেজি বহুদিন আগে, 6 মাস আগেও যেটা বলেছিলাম, 6 মাস পরেও দেখো আজকে 30 দিন আগে কিন্তু সেম স্ট্র্যাটেজি, সেম টার্গেট রাখছি, সেম মেটেরিয়াল, সেম এমসিকিউ। কেন, তুমি পরীক্ষা যখন যাবে বারবার যদি মেটেরিয়াল চেঞ্জ করো, টার্গেট চেঞ্জ করো, তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করো, তাহলে ওটা কিন্তু তোমার জন্য সেই আজ নয় কাল কিন্তু হয়ে যাবে, সে আসছে বছর আবার আসে কিন্তু সেই কেস হয়ে যাবে। তো সুতরাং সেটা যাতে না হয় তার জন্য কিন্তু ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার চলে আসো, এটা হচ্ছে সব থেকে ভালো একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই স্লাইডটা, সেটা হচ্ছে এখানে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আমি এবারে এক্সপেক্টেড টপিক তোমাদের জন্য বলতে থাকবো, ঠিক আছে। তো তোমরা প্রথমেই তোমাদের নোটবুক বলো, বুকস বলো, যাই বলো কেন, এটা প্রথমে বার করে নাও। ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু তুমি বার করবে এবং মার্কিং দেওয়া শুরু করো এখন থেকেই, এবং লিস্ট বানাও যে এই টপিক এই দিনে পড়বো, লিস্ট বানাও একটা। প্রথমে আমি আইএনএমটা কেন রেখেছি, কেন আইএনএমে আমাদের 200-র মধ্যে মোটামুটি 35 থেকে 37খানা কোশ্চেন, মানে ওয়েটেজ আমাদের সব থেকে বেশি 15% থেকে 16% ওয়েটেজ কিন্তু আমাদের আইএনএম থেকে আসে। সুতরাং এখানে যদি আমরা 35 থেকে 37-এর মধ্যে 30+ স্কোর করতে পারি, তাহলে আমার প্রিলিমিনারি যে পাসের করার যে রেশিওটা বা আমার যে প্রবাবিলিটি, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই যে চ্যাপ্টারগুলো আমি তোমাকে বলছি আইএনএম এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না, একদম লিখে নাও, আজকে লিখে নাও, পরীক্ষা দিয়ে আসার পরও আমাকে তুমি জানাবে। প্রথম যেটা তোমার থাকবে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট, ঠিক আছে, মুসলিম লীগ, সুরাট সেশন অফ আইএনসি, শুধুমাত্র সুরাট সেশনে আইএনসি যতগুলো সেশন ছিল সব, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মল্লমিন্টো অ্যাক্ট যেটাকে বলা হয়, ঠিক আছে, গাদার পার্টি, কোমাগাতামারু ইনসিডেন্ট, হোম রুল লিগ বা হোম রুল মুভমেন্ট যেটা ছিল, ঠিক আছে, লখনৌ প্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, আগস্ট ডিক্লারেশন স্টার মার্ক দিয়ে রাখো, মুসলিম লীগ স্টার মার্ক দিয়ে রাখো, স্বদেশী মুভমেন্ট স্টার মার্ক দিয়ে রাখো। এইগুলো হচ্ছে তোমার পরপর ক্রোনোলজিক্যাল ইভেন্টে আমি কিন্তু তোমাকে বলছি। দেখো 1905, 1906, 1907, 1909, 1913, 14, 15, 16, 17 হলো। এখানে হচ্ছে আমাদের আইএনএম এর যে ফার্স্ট পেজ, সেটা হচ্ছে 1905 থেকে 1918 পর্যন্ত। সেকেন্ড ফেজ কি আছে, সেকেন্ড পেজ 1918 থেকে 1924 আছে, যার মধ্যে গান্ধীজি এবং গান্ধীজির 3টে যে আন্দোলন, CAK, খেদা, চম্পারণ এবং আহমেদাবাদ, খেদা, আহমেদাবাদ এবং চম্পারণ, ঠিক আছে। CAK গান্ধীজির 3টে যে ছিল, চম্পারণ সত্যাগ্রহ 1917, আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918, খেদা সত্যাগ্রহ 1918, এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। তারপর হচ্ছে রওলাট অ্যাক্ট এবং জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেটা 1919-এ, খিলাফত আন্দোলন, নন কর্পোরেশন মুভমেন্ট,
ঠিক আছে, চৌরি চৌরার যে ঘটনা সেটা, এবং তোমাদের এখানে সলাজিস্ট এবং তার যে চার্জেসগুলো ছিল সেইটা, নো চেঞ্জেস এবং প্রো চেঞ্জেস যেগুলো ছিল, এটা আমাদের মেন্সের জন্য তোমার ইম্পর্টেন্ট, প্রিলিমিনারির জন্য অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে। আমি বলে দিলাম তোমাকে। বাকি যে তোমার এখানে টপিকগুলো বললাম সবগুলো কিন্তু আমাদের প্রিলিমিনারির জন্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তুমি কিন্তু স্টার মার্ক দাও, নিজের বই খুলে লেখো, বা আমার এটা নাও, বা তোমার যদি মনে হয় তুমি এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। এই যে আমাদের ক্লাসের যে পিডিএফটা, আজকের এই স্ট্র্যাটেজি পিডিএফটা, সেটার জন্য আমাদের সমস্ত ক্লাসে, শুধুমাত্র এই পিডিএফ না, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন, তুমি গুগল প্লে স্টোরে গিয়ে এটা লিখতে পারো। এরকম একটা তোমার এখানে লোগো চলে আসবে, ইনস্টল করবে, ইনস্টল করার পর এই যে ফ্রি ইবুক বলে একটা সেকশন পাবে, এখানে চলে যাবে। এখানে গেলেই তুমি ভিশন ডাব্লিউবিসিএস অল ফ্রি ক্লাসেস বলে একটা অপশন দেখতে হবে, সেখানে ডাব্লিউবিসিএস 2024 দেখতে পাবে, প্রিলিমিনারি এখানে তুমি স্ট্র্যাটেজি ভিডিওটা তুমি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এর যে পিডিএফটা সেটা পেয়ে যাবে, মানে এই যে টপিকগুলো দেওয়া রয়েছে এগুলো যদি মনে করো যে লিখবো না, আমি প্রিন্ট আউট করে নেবো এখনই, তুমি পিডিএফটা নিয়ে প্রিন্ট আউট করে তুমি এবার পড়া শুরু করতে পারো। ঠিক আছে, চলো এরপর চলে আসো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের থার্ড ফেজের মধ্যে কি আছে। এবং মাইন্ড ইউ চেষ্টা করবে পরীক্ষার আগে এই যে টপিকগুলো বলছি 3বার যেন রিভিশন হয়। ঠিক আছে, মানে তুমি যে টোটাল টপিকটা আজকে নির্বাচন করবে, তুমি চারটে করে যদি 7 দিনে ভাঙতে পারো তাহলে তো খুব ভালো। যদি তোমার কাজের চাপ থাকে, ধরো অনেকে ওয়ার্কিং আছো, অনেকে ধরো পড়াশোনার মধ্যে ধরো সেরকম নোটস বানিয়ে উঠতে পারোনি, বুঝতে পারোনি কি পড়বে, তারা যদি 10 দিন করেও ভাঙো, 3 into 10 days করেও ভাঙো, তাহলেও কিন্তু তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট তোমরা হবে। 7 days করে যদি ভাঙতে পারো তাহলে তো খুব ভালো, না হলে চেষ্টা করবে 10 দিন, তার বেশি কিন্তু করবে না। 3বার রিভিশন কিন্তু মাস্ট, আর 7 ডে করে হলে তোমার 4বার রিভিশন হবে, তাহলে কিন্তু তুমি আরো ভালো পজিশনে থাকবে। ঠিক আছে, এরপর তুমি 3 নম্বর ফেজ দেখো 1927 থেকে আমাদের 1939, এর মধ্যে কি আছে, সাইমন কমিশন আছে, নেহরু রিপোর্ট আছে, জিমনাস 14 পয়েন্ট, এটা মেন্সের জন্য ইম্পর্টেন্ট, আমাদের প্রিলিমিনারির জন্য তুমি যদি নাও দেখতে চাও কোনো অসুবিধা নেই। লাওর সেশন ইম্পর্টেন্ট যে কংগ্রেসের সেশনগুলো যতগুলো হয়েছে সবগুলোই দেখবে। আইন অমান্য আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। ফার্স্ট যে রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, দেখো গান্ধী ইরউইন প্যাক্ট স্টার মার্ক, করাচি সেশন স্টার মার্ক, ঠিক আছে, এরপর পুনা প্যাক্ট স্টার মার্ক, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট স্টার মার্ক, তারপরে হচ্ছে তোমার এইটা আমাদের মেন্সের জন্য ইম্পর্টেন্ট, এখন আমাদের অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, যে তোমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং তারপরে যে ন্যাশনাল যে রেসপন্সগুলো ছিল সেগুলো আমাদের প্রিলিমিনারির জন্য অতটা ইম্পর্টেন্ট না, মেন্সের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর ফেজে দেখতে পারি 1939 থেকে 1947, তার মানে আমরা এখানে 1905 থেকে 1947 পর্যন্ত আমরা কিন্তু টোটাল যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো সেগুলো কিন্তু পরপর আমরা কিন্তু দেখছি। তাহলে আমার এখানে আগস্ট অফার রয়েছে 1940-এ, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন ইম্পর্টেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আইএনএ যে ট্রায়ালস এবং সুভাষচন্দ্র বোস তার রোল ইম্পর্টেন্ট। আচ্ছা, চক্রবর্তী যে গোপালাচারী যে রয়েছিল তার ফর্মুলা ইম্পর্টেন্ট আমাদের রয়েছে। দেশাই লিয়াকত প্যাক্ট এটাও ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে। ওয়াবেল প্ল্যান স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। এবং যে তোমাদের রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি এটাও ইম্পর্টেন্ট আমাদের, এটা মেন্সের জন্য ইম্পর্টেন্ট খুব বেশি, ঠিক আছে। ক্যাবিনেট মিশন এটা ইম্পর্টেন্ট, মাউন্ট ব্যাটেন প্ল্যান ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে তুমি বুঝতে পারলে যে এখানে তোমাকে যতগুলো টপিক বলা হলো প্রত্যেকটা টপিক কিন্তু ইচ অ্যান্ড এভরি টপিক তোমার কিন্তু ইম্পর্টেন্ট আপকামিং প্রিলিমসের জন্য। তুমি যদি এটাকে ছবির মতো সাজিয়ে নিজের মনের মধ্যে গেঁথে নিতে পারো, এইখানে তোমাকে 37 মার্কস কিন্তু আসে, এখানে 37-এর মধ্যে তুমি কিন্তু 30+ মার্কস করেই আসবে কিন্তু। এছাড়া আর কিছু অ্যাডিশনাল টপিক পড়তে হবে, সেগুলো হচ্ছে গভর্নর জেনারেল এবং ভয়েসরয়, এটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, প্রিজেন্ট এবং ট্রাইবাল যে রিভোল্টগুলো হয়েছিল সেটা 1980 তোমাদের রিভোল্ট অন 1857 এটা তোমরা পড়বে, এবং সোশিও এবং সোশ্যাল এবং রিলিজিয়াস যে মুভমেন্টটা ছিল সেটা পড়বে। এর সাথে দুটো জিনিস আরও অ্যাড করে নাও স্টার মার্ক দিয়ে, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর, ঠিক আছে, তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যত বুকস অ্যান্ড অথর রয়েছে সেটা, এবং তার সঙ্গে কিন্তু স্লোগানগুলো, ঠিক আছে, স্লোগানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু স্টার মার্ক দিয়ে তুমি লিখে দাও, এর সঙ্গে অ্যাডিশনালি পড়তে হবে। এটা আমি লিখিনি কেন, তুমি যখন এই জিনিসগুলো পড়বে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে, তো বুকস অ্যান্ড অথর এবং যে বই থেকে পড়ো না কেন বা নোটস থেকে পড়ো না কেন, স্লোগান এবং অথরগুলো এখানে বইতে পয়েন্ট আউট করে দেওয়াই থাকে, ঠিক আছে। তো সুতরাং এটা আমাদের আইএনএর থেকে 30 থেকে 35টা কোশ্চেন আমাদের প্রত্যেক বছর দেয়। তুমি যদি এই টপিকগুলো ভালো করে
নির্বাচন করে পড়াশোনা করতে পারো, হোপফুলি তুমি 30+ মার্কস এখানেই তুমি পেয়ে যাচ্ছ। ওকে, কিন্তু পড়তে হবে ভালো করে। এবার হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। দেখো এখানে বেসিক ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এটা তোমাকে পড়তে হবে। যেমন ধরো ওই তোমাদের ইন্ডিয়ার যে তোমার এক্সটেন্ডেডগুলো রয়েছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, টপিক অফ ক্যান্সার কোন স্টেটের উপর দিয়ে গেছে সেগুলো পড়তে হবে, আমাদের কোন জেলার উপর দিয়ে গেছে সেগুলো পড়তে হবে, এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। এইগুলো হচ্ছে মেন তোমার এখানে তোমার 3 থেকে 5টা কোশ্চেন আমরা দেখতে পাই, প্রত্যেক বছর দেখতে পাই। নেক্সট আমাদের ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া, এখানে 6টা ফিজিওগ্রাফি ডিভিশন থাকে, এখান থেকে তোমাদের 7-8টা কোশ্চেন কিন্তু দেয়, প্রত্যেক বছর দেয়। ড্রেনেজ থেকে তোমার এখানে পুরো তোমাদের এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সবগুলো মিলিয়ে আমাদের এখানে 7 থেকে 8টা কোশ্চেন ড্রেনেজ থেকে দেয়, ইনক্লুডিং এখানে তোমাকে কিন্তু ড্যামস অ্যান্ড রিজার্ভয়ার, ঠিক আছে, ড্যামস অ্যান্ড বিভিন্ন ড্যামস অ্যান্ড রিজার্ভয়ারগুলো রয়েছে, কোন নদীর উপর কোন তোমার প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, তো এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। এছাড়া তোমাকে পড়তে হবে যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিগুলো, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিগুলো পড়তে হবে, ন্যাশনাল পার্ক পড়তে হবে, ঠিক আছে, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো পড়তে হবে, তারপরে হচ্ছে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো পড়তে হবে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো পড়তে হবে। এইগুলো জিওগ্রাফির মধ্যে তুমি রিলেট করে পড়বে, এগুলো পড়লেই কিন্তু হবে। তাছাড়া এখানে লেকসগুলো পড়তে হবে, ঠিক আছে, ড্যামস অ্যান্ড লেকস, এগুলো তো তোমাদের বলেই দিলাম। মনসুন থেকে আমরা 3টে কোশ্চেন, 2 থেকে 3টে কোশ্চেন দেখতে পাবো, প্রত্যেক বছর কিন্তু দেখা যায়। ন্যাচারাল ভেজিটেশনে যে রয়েছে চ্যাপ্টার, এখান থেকে 1টা থেকে 2টো কোশ্চেন আমরা দেখতে পাই। সয়েল থেকে 2টো কোশ্চেন তোমার থাকবেই থাকবে, দেখবে মেনলি তোমার রেগুড সয়েল রয়েছে, তো এর যে কোন রিজনে বেশি করে পাওয়া যায়, ঠিক আছে, তারপরে তোমাদের এখানে কোন সয়েলে কোন ফসল উৎপন্ন হয়, এইগুলো তোমার কিন্তু ইম্পর্টেন্ট সয়েলের ক্ষেত্রে রয়েছে। পার্সেন্টেজ কত আছে, কোন সয়েলে কি নাইট্রোজেন কোনটা বেশি আছে কম আছে, এগুলো তোমাকে একটু পড়তে হবে। এগ্রিকালচার থেকে তুমি একটা মোটামুটি 2টো কোশ্চেন তুমি ধরতে পারো। লেটেস্ট যে এগ্রিকালচার রিপোর্ট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেগুলো তোমরা দেখে যাবে যে ধান উৎপাদনে কোন স্টেট আমাদের ফার্স্ট হয়েছে, গম উৎপাদনে কে আছে, ঠিক আছে, সোনা রূপো, এই যে জিনিসগুলো তোমার কিন্তু থাকে, এইগুলো তোমাকে এই যে মিনারেলস অফ ইন্ডিয়া, এগুলো তোমাকে লেটেস্ট নিউজটা কিন্তু দেখতে হবে। এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন দিতে পারে। মেজর ইন্ডাস্ট্রিজগুলো থেকে তোমার কোশ্চেন আসে, মেজর ইন্ডাস্ট্রি থেকে 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু দেয়, প্রত্যেক বছর দেয়। এবং সেন্সাস এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকেও কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আমাদের থাকে, ঠিক আছে। তো মেজর ইন্ডাস্ট্রির মধ্যে তোমার থাকবে যে বলবে যে অমুক প্রজেক্টটা কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, বোকারো কোন নদীর তীরে অবস্থিত, এরকম তোমার থাকে। একটা রিভার সাইড সিটি তোমার থাকে, রিভার সাইড সিটি, তো কোন সিটিটা কোন, ধর বলে দিল যে এলাহাবাদ যে সিটিটা সেটা কোন নদীর তীরে অবস্থিত, বা এমন 4টে তোমার দিয়ে দেবে, বলবে যে এটার মধ্যে কোন সিটিটা এই নদীর তীরে অবস্থিত নয়, এরকম তোমার কিন্তু কোশ্চেন জিওগ্রাফিতে দেয়, ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে। তাই অল দ্য ডিস্ট্রিক্ট যেগুলো আছে, ডিস্ট্রিক্টগুলো ভালো করে গো থ্রু করে যাবে। সাথে তোমার ফিজিওগ্রাফি ডিভিশন, ড্রেনেজ, মনসুন, যা যা এখানে ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বো আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে সেম পড়বো। তার সঙ্গে কি পড়বো, তার সঙ্গে আমরা পড়বো যে আমাদের আলাদা করে যে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলো একটুখানি আমরা চোখ বুলিয়ে যাবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিওগ্রাফি চ্যাপ্টার। এর বাইরে কিন্তু কোশ্চেন, একটা সিঙ্গেল কোশ্চেন তুমি দেখাতে পারবে না। চলে আসো এখানে আমরা এবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই পোর্শনটা আমরা দেখবো। এখানে আমাদের বায়োলজিতে তোমরা যদি ভালো করে দেখা যায় 7 থেকে 8টা কোশ্চেন প্রত্যেক বছর দেয়, কিন্তু একটা বায়োলজিতে 30 থেকে 34 খানা টপিক কিন্তু তোমার রয়েছে। প্রশ্ন কিন্তু তোমার সিলেক্টেড টপিক থেকে আসে। কোন কোন টপিক থেকে তুমি পড়বে সেটা তুমি লিস্ট করে নাও। এখন 30 দিন আগে কিন্তু 34খানা টপিক কোনোভাবেই পড়া যাবে না। প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে সেলের চ্যাপ্টারটা পড়বে, টিস্যু পড়বে, হরমোন পড়বে, ভিটামিনের যে চ্যাপ্টারটা ওটা পড়বে, ব্লাডের চ্যাপ্টারটা পড়বে, ঠিক আছে, নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা পড়বে, আচ্ছা নিউট্রিশনের চ্যাপ্টারটা পড়বে, ডাইজেস্টিভ সিস্টেমটা পড়বে, আচ্ছা জেনেটিক্সের চ্যাপ্টারটা পড়বে, দ্যাটস ইট। আর এখানে তোমার পড়া দরকার নেই। এখানে ইকোলজি চ্যাপ্টারটা পড়বে, আর তোমার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োলজির যে অ্যাপ্লাইড বায়োলজি, এইটা তোমরা পড়বে। আর এই সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা তোমরা পড়তে পারো, শোষণ, সালোক সংশ্লেষ, এই চ্যাপ্টারটা জাস্ট পড়বে, ঠিক আছে। তার মানে আমার কটা চ্যাপ্টার বায়োলজিতে বেরিয়ে আসলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা চ্যাপ্টার আমরা কিন্তু পড়বো লাস্ট 30 দিনে। এখানে 30 থেকে 32টা চ্যাপ্টার আছে, যার মধ্যে এই 12টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমার বেশি বেশি কোশ্চেন, তুমি 7-8টা কোশ্চেন এই 12টা চ্যাপ্টার থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো এই 12টা চ্যাপ্টার প্রথমে মারো, ভালো করে রিভিশন করো, তুমি মোটামুটি ভাবে এমসিকিউ লাগাও, তারপর যদি টাইম থাকে তখন তোমার দেখা যাবে। আগে কিন্তু আমি 12টা চ্যাপ্টারের বেশি কিন্তু পড়তে যাব না, ঠিক আছে, সায়েন্সে। তার সঙ্গে আমরা পিআইকিউটা ভালো করে করবো, প্রিলিমস এবং মেন্সের, ব্যাস সায়েন্সের স্ট্র্যাটেজি কিন্তু এটাই থাকবে। এবার হচ্ছে আমরা ফিজিক্সেরও আমাদের কিন্তু 8 থেকে 9টা কোশ্চেন প্রত্যেক বছর আমরা দেখতে পাই ফিজিক্স থেকে। ফিজিক্সের কিন্তু কয়েকটা চ্যাপ্টার যেগুলো থেকে প্রচুর কোশ্চেন দেয়, যেমন হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা,
জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, মোশন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ওয়ার্ক এনার্জি পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইট এবং সাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তুমি করতে পারো এখানে নিউক্লিয়ার ফিজিক্স এবং অ্যাপ্লাইড ফিজিক্স। তাহলে ফিজিক্সে তুমি প্রথম কটা করবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই 8টা চ্যাপ্টারকে খুব ভালো করে রেডি করবে। সাথে WBCS প্রিলিমিনারির PYQ লাস্ট 15-20 বছরের এবং WBCS মেন্সের PYQ লাস্ট তোমার 2014 থেকে 23 পর্যন্ত, 2014 থেকে 2023 পর্যন্ত মেন্সের আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করে যাব। এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। ফিজিক্সের পর আমরা, এবং এখানেও তাই, এখানেও আমাদের কিন্তু মেন্সের চলবে প্রিভিয়াস ইয়ার এবং WBCS প্রিলিমসের PYQ চলবে এখানে 15-20 বছরে, যতটা পারবে ততটা টানবে। এই মুহূর্তে বিশাল কিছু করতে বলবো না, কিন্তু যেটা করবে একদম সিদ্ধার্থে করবে এবং ভালোভাবে করবে এবং 99 অ্যাকুরেসির সাথে করবে, ওরকম খাপছাড়া হয়ে করবে না, ঠিক আছে। আর যেরকম বললাম আগে প্রথম ভিডিওর শুরুতে যে বিভিন্ন ইনস্টিটিউট এখন তোমাকে নোটস দেবে, MCQ দেবে, এটা ওটা সেটাতে বিভ্রান্ত হবে না। তোমার যেটা নোট সেটা তুমি শান্তি করে পড়বে, তারপর তুমি প্রিপারেশন নাও ভালো করে, তারপর পরীক্ষা দাও, তারপর তুমি আমাকে এসে কমেন্ট করবে। এবার হচ্ছে আমরা কেমিস্ট্রি কি করবো, কেমিস্ট্রিটাও কিন্তু আমাদের 7 থেকে 8টা কোশ্চেন আমরা দেখতে পাই। এই সেগমেন্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ম্যাটারটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, কেমিক্যাল যে তোমাদের রিয়াকশন যেটা অক্সিডেশন রয়েছে সেই চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়বে, অ্যাটমের চ্যাপ্টারটা পড়বে, কেমিক্যাল বন্ডিংসটা পড়তে হবে, অ্যাসিড বেস সল্ট এটা পড়তে হবে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনেক কোশ্চেন দেয় এখান থেকে, অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মেটাল এবং নন মেটাল এই চ্যাপ্টারগুলো তোমাকে কিন্তু করতে হবে। কেমিস্ট্রির মোটামুটি 7-8টা চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে দেখতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে। এখানে তোমার কিন্তু যতগুলো এইগুলো তুমি করবে, তার সাথে প্রিলিমসের PYQ করবে, মেন্সের PYQ করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি থাকবে, যেটা আমাদের কেমিস্ট্রির জন্য। এর বাইরে আর যাবো না। প্রথম আমরা এটা করব, করার পর যদি টাইম থাকে তখন আমরা দেখবো, তার আগে কিন্তু এটা কিন্তু দেখবো না। যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো ভালো করে চেষ্টা করো, এবং এগুলো কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে এইগুলো থেকে ভরে ভরে কোশ্চেন কিন্তু এসছে, ঠিক আছে। এরপর চলে আসো আমাদের ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেলের পর পড়বো পার্ট, তারপরে শিডিউল, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট। এই 4টে জিনিস আমরা প্রথমে পড়ে নেবো। অ্যামেন্ডমেন্টটা পড়বো, পার্ট পড়বো, শিডিউল পড়বো এবং আর্টিকেল পড়বো। এর মধ্যে থেকে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন ফেসে যাবে, কারণ আর্টিকেলে আমাদের 3 থেকে 4টে কোশ্চেন দেয়, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর পড়বো আমরা ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা, ফান্ডামেন্টাল ডিউটি, DPSP, পার্লামেন্ট এগুলো পড়বো, ঠিক আছে। স্টেট এক্সিকিউটিভ, গভর্নমেন্টের যে তোমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ এই চ্যাপ্টারটা পড়বো। পঞ্চায়েতি রাজ প্রিলিমস অনেক কোশ্চেন দেয়, এটা পড়বো। এছাড়া পড়বো আমাদের যে কনস্টিটিউশনাল যে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা, কনস্টিটিউশন কীভাবে তৈরি হলো সেইটা, এইটা ফিচার্স অফ তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ফার্মিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কীভাবে তৈরি হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা লাস্পিকান্তের চ্যাপ্টারের প্রথমেই যেটা রয়েছে। প্রিয়াম্বেলটা পড়বো, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপটা পড়বো, এইগুলো আমরা পড়বো। এবং বিভিন্ন যে কমিটি এবং কাউন্সিল রয়েছে সেগুলো একটু দেখবো যদি আমাদের সময় থাকে। মেনলি আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে পার্ট পড়বো, আর্টিকেল পড়বো, শিডিউল পড়বো এবং অ্যামেন্ডমেন্ট পড়বো, এইগুলো আমরা পড়ে নেবো। আর এখন কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যে কেসগুলো রয়েছে সেটা প্রিলিমস অতটা দেয় না, পড়ার দরকার নেই। যদি তোমাদের মুখস্থ থাকে একবার রিভিশন করে দিতে পারো, আদারওয়াইজ কিন্তু এখন কেসেসগুলো দেখার দরকারই নেই, ঠিক আছে। প্রিলিমসের আমাদের ক্ষেত্রে কেসেস কিন্তু পরীক্ষায় আসে না, এখনো পর্যন্ত দেয়নি। যদি দেয় তাহলে একটা দুটো দেবে, সেক্ষেত্রে তোমার কিন্তু ক্যালকুলেটেড রিস্ক হয়ে যাবে। ওটা আমি বলবো না যে পড়ার জন্য, কারণ 200+ কেসেস কিন্তু করাটা মুখের কথা নয়, ওটা তুমি স্কিপ করতে পারো। ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে আমি তোমাকে বলবো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এই বছরের তোমাদের বাজেট এবং ইকোনমিক সার্ভে এবং বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো ভারতের যে প্রজেকশন করেছে, জিডিপি রেশিও তোমাদের IMF কতটা করেছে, ঠিক আছে। তারপরে যে IMF এর যে প্রজেক্টগুলো চলে আমাদের ইন্ডিয়াতে সেগুলো ওয়ার্ল্ড ব্যাংকের যেগুলো প্রজেক্ট চলে যে যে রাজ্যে, সেইগুলো কিন্তু ভালো করে এক জায়গায় লিস্ট করে দেখে নেবে, ঠিক আছে। 1 নম্বর যেটা পড়বে সেটা পড়বে, ফার্স্ট এটা করে নেবে। তারপর ব্যাংকিং সিস্টেম, ইন্ডিয়া ব্যাংকিং সিস্টেমটা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমার কোশ্চেন দেয়। এরপর হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, জিডিপি, জিএনপি, রেপো রেট, রিভার্স রেপো রেট, এইগুলো তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। ফিসক্যাল এবং যে মনিটারি সিস্টেম রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়বে। ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস এবং তোমাদের যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং যেটা হয়েছিল সেটা তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো ভালো করে দেখবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর মধ্যে তোমাদের এখানে যেমন IMF রয়েছে, তারপরে তোমার ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, ঠিক আছে, ব্রিক্স রয়েছে,
ঠিক আছে, এদের সদর দপ্তরগুলো এবং বর্তমানে কে কোন হেডে রয়েছে এগুলো তোমাকে একটু দেখে নিতে হবে। আর একটা 5-year প্ল্যান এবং এর সঙ্গে নীতি আয়োগটা ভালো করে, নীতি আয়োগ কবে গঠন হয়েছিল, নীতি আয়োগের বর্তমানে সিইও কে আছে, ঠিক আছে, এইগুলো তোমাকে কিন্তু একটু দেখতে হবে। আর এগ্রিকালচার থেকে যে যেমন তোমাদের ওই মিল্ক রেগুলেশনের জন্য কি, ব্লু রেগুলেশন, কি রেগুলেশনগুলো যেগুলো একটু ভালো করে পড়ে নেবে সেগুলো তোমাদের, এবং কে কোন রেগুলেশনের জনক রয়েছে সেগুলো একটু দেখবে। এগুলো থেকে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, 7-8 থেকে 10টা কোশ্চেন আমরা 10-12টা কোশ্চেন ম্যাক্সিমাম দেখতে পেয়েছি, 6-7টা কোশ্চেনও দেখা যায়। ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন কিন্তু বেশি মাত্রায় দেয়, ঠিক আছে। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল রিফর্মগুলো দেখবে, তার সঙ্গে এলপিজি মডেলটা দেখবে, আর এখানে ইন্ডাস্ট্রিয়াল রিফর্মের সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে, অপারেশন বর্গা এগুলো তোমাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পার্টটা একটু দেখে যাবে, কারণ ওখান থেকে কোশ্চেন দিতে পারে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের আমাদের স্ট্র্যাটেজি থাকলো, টপিক থাকলো, এগুলো আমরা কিন্তু ভালো করে গো থ্রু করবো। এবার হচ্ছে সব থেকে বেশি মাথা ব্যথা, কারণ দাদা কারেন্ট অ্যাফেয়ার্স কদিনে পড়বো, কি পড়বো, কোত্থেকে পড়বো। প্রথমেই বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জানুয়ারি থেকে তোমাদের এপ্রিল 2026 এই তোমার 16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে পড়তে হবে। যদি তুমি পড়তে পারো এটা কিন্তু ভালো। এবার যদি তোমার কাছে খুব বেশি চাপ লাগে তাহলে তুমি জুন 2025 থেকে এপ্রিল 2026 মোটামুটি 8-9 মাস তোমাকে পড়তেই হবে, কিচ্ছু করার নেই, এটা পড়তেই হবে। তার মধ্যে স্পেশাল এমফেসিস থাকবে 2026-এর, এইটাতে স্টার মার্ক দেওয়া থাকলো, 2026-এর স্টার মার্ক দেখতে হলো। কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে, মানে পিছনের ইয়ার থেকে, মানে 25 সাল থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আগেরবারও দিয়েছিল, এবারও কিন্তু উদ্ঘট কোশ্চেন কিন্তু দিতে পারে। তো সুতরাং তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই পোর্শনে কিন্তু 25টা নম্বর আছে। তো সুতরাং তুমি এখন থেকে খুব ভালো করে পড়ো। 16টা মাস 30টা দিন, তার মানে তোমাকে এক একটা মাসের জন্য মোটামুটি তোমাকে 2 দিন করে যদি তুমি রাখো বা 1.5 দিন করে যদি রাখো, তোমার এক একটা দিনে কিন্তু হয়ে যাচ্ছে, আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো চলো এবার প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে 2025-26 দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য রয়েছে। স্পোর্টস নিউজ, স্পোর্টসটা পড়বে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনারটা পড়বে, অবিচুরি পড়বে, কে কি মনে করেন ধর্মেন্দ্র মারা গেল, ধর্মেন্দ্র যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল সেগুলো মাথায় রাখবে। কেন যখন তুমি পড়বে, ধরো তোমার ইম্পর্টেন্ট যে পার্সনগুলো যখন তুমি পড়ছো তার কি অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলো তোমাকে কিন্তু দেখে নিতে হবে একবারে, ঠিক আছে। কারণ ওখান থেকে কোশ্চেন, আগের বারে যখন লতা মঙ্গেশকর থেকে কোশ্চেন এসেছিল, তো তিনি কোন বছরে ভারতরত্ন পেয়েছিল সেখান থেকে কোশ্চেন এসেছিল। তো সুতরাং অ্যাচিভমেন্টগুলো কিন্তু একটু ছোট ছোট করে দেখে নিতে হবে, ঠিক আছে। ডে এবং থিম ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। জিআই ট্যাগ, ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং, ঠিক আছে। মিলিটারি এক্সারসাইজগুলো রয়েছে, অপারেশন অ্যান্ড মিশন ভেরি ইম্পর্টেন্ট 2025-26, কেন এই প্রচুর অপারেশন এবং মিশন কিন্তু এই বছর হয়েছে, এগুলো দেখবে। স্টেট স্কিম এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল স্কিম 2025-26, সামিট অ্যান্ড কনফারেন্স দেখবে। মহিলা মানে ওমেন এন্ড নিউজ 2025-26 প্রচুর, কেন অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কিন্তু মহিলারা রয়েছে, ঠিক আছে। তো সুতরাং এটা কিন্তু দেখতে হবে। ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল দেখবে, কোন রাজ্যে কোন ফেয়ার এবং ফেস্টিভ্যাল হচ্ছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডারগুলো তোমরা দেখতেও পারো, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, বা তোমাদের এসে যেতেও পারে কোশ্চেন, সেই জন্য তোমরা দেখতেও পারো, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট 2025-26 ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং আমি বলবো তোমাকে যে আমাদের যে মিডল ইস্ট কান্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। কারণ এখন যুদ্ধের আবহাওয়া রয়েছে এবং যে দেশ কিন্তু তোমার যুদ্ধের সঙ্গে যুক্ত রয়েছে, ওদিকে তোমার এখানে ইসরায়েল রয়েছে, আমেরিকা রয়েছে, ঠিক আছে, এদিকে ইরাক রয়েছে, ইরান রয়েছে, তারপরে আফগানিস্তান রয়েছে, পাকিস্তান রয়েছে, এই যে তোমার ইম্পর্টেন্ট যে কান্ট্রিগুলো রয়েছে, হ্যাঁ, মিডল ইস্টে যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবে। এগুলো কিন্তু ভালো করে তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু আসার কিন্তু চান্সেস রয়েছে। আর হরমুজ প্রণালীটা কিন্তু ভালো করে দেখে যাবে, তার জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটা সেটা দেখে যাবে। আর ইরান সম্বন্ধে কিন্তু স্পেশালি কিন্তু ভালো করে পড়ে যাবে। কিন্তু ইরান কিন্তু অনেক, মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিউজও কিন্তু রয়েছে, ইরানের মুদ্রার নাম কি, ঠিক আছে, ইরানের তোমাদের কান্ট্রি ক্যাপিটাল কি আছে, কান্ট্রি কি আছে, ক্যাপিটাল কি আছে, কারেন্সি কি আছে, বর্তমান হেড কে রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। ইরানের সঙ্গে ইন্ডিয়ার যে তোমার বিদেশের কে সচিব রয়েছে, ঠিক আছে, এইগুলো তোমাকে একটু দেখে যাবে। বাজেট 2025-26 এটা 2026টা দেখতে হবে, 25টা না দেখলেও চলবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট যে সার্ভেগুলো হয়েছিল 2026-এ, আমি ইকোনমিক সার্ভের কথা বলছি, সেটা তোমার দেখতে হবে। বুক অ্যান্ড অথর ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 25-26 পড়বে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এনভায়রনমেন্ট, এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আর একটা ফরেস্ট সার্ভেটা আমাদের হয়ে গেছে কিন্তু 2023-এ আশা করি এসছে না 25-এ এসছে, একবার দেখে নেবে। তো সেটা কিন্তু তোমাকে ফরেস্ট সার্ভেটা লাস্ট যেটা এসেছিল সেটা তুমি লেটেস্টটা দেখে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক। কতদিন পড়তে হবে? মোটামুটি 16 মাস পড়ে গেলে খুব ভালো, যদি না পারো 9 মাস 10 মাস
সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে আমার জানুয়ারি 2026 থেকে এপ্রিল 2026, এখান থেকে কোশ্চেন ফাঁসতে পারে। বাকি তোমাদের 25 সালটাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের ইংলিশ কম্পোজিশন। এবার আমরা ইংলিশ কম্পোজিশন দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে গ্রামার পোর্শন। ভোকাবুলারির মধ্যে কি কি আছে? সিনোনিম, অ্যান্টোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইন্ডিয়ান তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ রয়েছে এবং ফ্রেজাল ভার্ব আছে। এখান থেকে আমাদের কত মার্কস পরীক্ষায় দেয়? 10 থেকে 12টা মার্কস কিন্তু আমাদের থাকে। এইবার গল্প হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমকে তুমি নতুন করে মুখস্থ করতে যাবে? একদম না। তোমার কাছে যদি আরিয়ান্তের বই তুমি আজ যদি রিভিশন করে থাকো, তাহলে তুমি ABCD যেগুলো আছে ওগুলো করলে, আরিয়ান্তের যে বইটা তোমার আছে ওই বইটা থেকে করে যাবে, তাহলেই হবে। সাথে তুমি লাস্ট 25 বছরে কি 20 বছরে লাস্ট 20 বছরে PYQটা করে যাবে। এখানে PYQ থেকে 2 থেকে 3টে কোশ্চেন প্রতি বছর রিপিট হয়। তো সুতরাং এখানে আমরা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একটাই স্ট্র্যাটেজি রাখবো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রিভিয়াস ইয়ারটা করবো, যেখান থেকে আমাদের 2 থেকে 3টে কোশ্চেন এমনিই পাবো, তার সঙ্গে ইনক্লুডিং আরিয়ান্তের বই যদি আমি এতদিন পড়ে থাকি ভালো, নতুন করে আমি ধরতে যাবো না, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার গ্রামার পোর্শনে কি কি আছে? গ্রামার থেকে 12 থেকে 13টা কোশ্চেন আমাদের দেয়। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে মেনলি তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা বেশি দেয়, প্রিপজিশন, কনজাংশন, আর্টিকেল, এগুলো তোমার থাকে, স্পেল চেক থাকে, ভয়েস চেঞ্জ, কারেকশন থাকে। এইগুলো থেকে তোমার কি হয়? এগুলো থেকে 10 থেকে 12টা কোশ্চেন থাকে। এইগুলো টোটালি কিন্তু গ্রামার পোর্শন। এখন তুমি গ্রামার নতুন করে শিখতে গিয়ে তুমি যদি বলো যে আমি গ্রামার শিখে আমি নতুন করে করবো, তাহলে করার দরকার নেই। যা প্র্যাকটিস করে আসছো, যদি গ্রামার তোমার থাকে মনে, সেটা তুমি করবে। তাছাড়া তুমি করতে পারো যে আরিয়ান্তের বইটা থেকে, আরিয়ান্তের যে তোমার যে ইংলিশ বইটা রয়েছে সেই বইটা, বা PK দে সরকার, যে বই তোমার কাছে আছে না কেন, নতুন করে বই কেনার দরকার নেই, যে কোনো গ্রামার বই তোমার কাছে আছে সেটা নিয়ে তুমি কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো, স্পেল চেকগুলো, এগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। জাস্ট ইট, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। ইংলিশ কম্পোজিশনের স্ট্র্যাটেজি কিন্তু আমাদের এটাই থাকলো। এরপর হচ্ছে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 থেকে 9 মার্কস আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় ডিটেলে দেখছি, কোনো জায়গাটা কিন্তু ছাড়ছি না। তো সুতরাং আমরা প্রথমেই যদি আমরা দেখি যে IBC চ্যাপ্টারটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গের এই সাইটগুলো কে আবিষ্কার করেছিল, কোন নদীর তীরে অবস্থিত, এইগুলো আমাদের থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। তো আমাদেরকে এইগুলো দেখতে হবে। এরপর বৈদিক এজের ক্ষেত্রে যে সাম্বে, যজুবৈ, তোমাদের উপনিষদ, মিউজিক, সভা সমিতি, ঠিক আছে, বিভিন্ন যে মান্ডালাসগুলো রয়েছে, পুরাণাসগুলো, বৈদিক লিটারেচার, বার্ন সিস্টেম, এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো আমরা বৈদিক এজের কিন্তু পড়বো। বুদ্ধিস্ট ক্ষেত্রে বুদ্ধিক এজে তোমাদের বুদ্ধিস্ট লিটারেচারগুলো রয়েছে, ত্রিপিটক রয়েছে, তীর্থাঙ্কারসগুলো রয়েছে, বুদ্ধের যে ফার্স্ট সেরমেন্ট রয়েছে সেটা পড়বো, ঠিক আছে। পরিনির্বাণ পড়বো, কন্টেম্পোরারিগুলো পড়বো, বুক অ্যান্ড অথরগুলো পড়বো। তার বুক অ্যান্ড অথরের মধ্যে যেমন বুদ্ধচরিত রয়েছে, এনলাইটমেন্ট পড়বো, বুদ্ধিস্ট কাউন্সিলগুলো পড়বো, জৈনিস্ট কাউন্সিলগুলো পড়বো। এইগুলো হচ্ছে আমরা বুদ্ধিজম এবং জৈনিজম থেকে আমাদের টার্গেট থাকবে। এইটা যদি করে যাও, তোমার এর মধ্যেই কোশ্চেন ফাঁসছে, এর বাইরে তোমাকে কোথাও যেতে হবে না। এরপর মৌরিয়ান এম্পায়ারে চলে আসা। মৌরিয়ান এম্পায়ারে বুক অ্যান্ড অথর, যেমন ইন্ডিকা বইটা কে লিখেছিল, বিভিন্ন যে টাইটেল করেছেন, অমৃতগাথা টাইটেল কে করেছেন, বিভিন্ন কারেন্সি, ক্যাপিটাল, কালিঙ্গ ওয়ার, ডাইনেস্টি রয়েছে, তার ফাউন্ডার রয়েছে, এবং নন্দ ডাইনেস্টি কে তোমার প্রতিষ্ঠা করেছিল, এরকম স্পেশাল এমফেসিস কিছু পার্সোনালিটিস রয়েছে আমাদের মৌর্য এম্পায়ারেতে, যেমন ধরো অশোকা রয়েছে, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য রয়েছে, সমুদ্রগুপ্ত রয়েছে, বিম্বিসার রয়েছে, বিন্দুসার রয়েছে, অজাতশত্রু, এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো আমাদের তোমাদের মৌর্য এম্পায়ারে পড়তেই হয়। 16 মহাজনপদ রয়েছে, তার যে গান্ধার আর্ট রয়েছে, ঠিক আছে, শকাব্দ রয়েছে। এইগুলো তোমাকে কি করতে হবে? লিস্ট ওয়াইজ কিন্তু পড়াশোনা করতে হবে, কেননা এইগুলো থেকেই ভাই কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে। মডার্ন এম্পায়ারটা আমাদের মোটামুটি আসলো। এরপর চলে আসো গুপ্তা। গুপ্তা থেকে কি কি বুক, গুপ্তার ক্ষেত্রেও তার সেম থাকবে, এরকম মৌর্য যেরকম রয়েছে গুপ্তাও আমরা বুক অ্যান্ড অথরটা পড়বো, কারণ এখান থেকে কোশ্চেন আমাদের দেয়। তারপর যে এলাহাবাদ যে পিলার যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন যে ডাইনেস্টিগুলো, গুপ্তা ডাইনেস্টি কে করেছে, স্পেশাল এমফেসিস আমরা গুপ্তা রুলারগুলো, যেমন রয়েছে তোমার এখানে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত টু রয়েছে, হরিসেনা রয়েছে, সমুদ্রগুপ্ত রয়েছে, স্কন্দগুপ্ত রয়েছে, কুমারগুপ্ত রয়েছে, কানিষ্কা রয়েছে, কলন রয়েছে, ঠিক আছে। তার বানভট্ট রয়েছে, হিয়ংসান রয়েছে, এবং ফরেন ট্রাভেলার, কে কারটা ফরেন ট্রাভেলার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কার আমলে এসেছিল, এইগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এরপর তোমাদের এনশিয়েন্ট বেঙ্গল থেকে কি কি পড়তে হবে? এনশিয়েন্ট বেঙ্গল থেকে তোমার যেমন গোপাল পড়তে হবে, ঠিক আছে। গোপালের পর তুমি এখানে ভাল্লাল সে, ধর্মপাল, তারপরে কালিদাস, তারপরে তোমাদের শশাঙ্ক, ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, কৌলিন্য সিস্টেম ইন বেঙ্গল, বেঙ্গলেতে। এইগুলো তোমার ইম্পর্টেন্ট আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিতে যেমন তোমাদের বিভিন্ন যে টেম্পলগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যেমন রাজরাজেশ্বর টেম্পল থেকে আমাদের পরীক্ষা এসেছিল। বিভিন্ন যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে, নাসিক প্রশস্তি,
এইগুলো থেকে আইহোল প্রশস্তি, এইগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন এসেছিল। তাছাড়া তুমি যদি স্পেশাল এমফেসিস দিতে চাও ইন সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিতে, যেমন ধরো তোমার এখানে রাজেন্দ্র চোলা, রাজারাজ, ঠিক আছে, পালা, পাতিহারা, রাষ্ট্রকূট ডাইনেস্টি, এগুলো তোমাকে স্টেডিলি কিন্তু আস্তে আস্তে কিন্তু পড়াশোনা করতে হবে। দেখো যেগুলো যেগুলো আমি বলছি না, এগুলো থেকে প্রিলিমিনারিতে অলরেডি কোশ্চেন এসে গেছে। তুমি যদি দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখবে, এইগুলো থেকেই কোশ্চেন বারবার জিজ্ঞেস করে, বারবার দেয়। কিন্তু এইগুলো তোমাকে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করে বার করতে জীবন বেরিয়ে যায়, প্রচুর টাইম লাগবে। তো সেটা তোমাদের জন্য আমি ইজিলি একদম তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি, যেটা তোমাদের হাতের কাছে জিনিসটা এসে যায়, ঠিক আছে। এবার আমরা মিডেভেল ইন্ডিয়া দেখবো। আমরা আইএনসি অনেক আগে দেখেছি, এনশিয়েন্ট দেখলাম, এবার মিডেভেলটা দেখবো। মিডেভেলের ক্ষেত্রে দেখো 8-9টা কোশ্চেন আমরা দেখতে পাই। প্রথমে আর্লি মিডিয়াম, যেমন তুর্ক যে আক্রমণ হচ্ছিল, বিভিন্ন যে ব্যাটেলগুলো রয়েছে, ঠিক আছে, ব্যাটেল অফ পানিপথ, তরাইনের যুদ্ধ, এই যে ব্যাটেলগুলো, এখান থেকে তোমার কিন্তু কোশ্চেন আসবে। এছাড়া তোমার দ্বারা মোহাম্মদ ঘড়ি, স্পেশাল এমফেসিস দেবে মোহাম্মদ ঘড়ি, আলবিরনি, পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, চেঙ্গিস খান, ঠিক আছে, আব্দুল্লাহ খালে খানা, রানা সাঙ্গা, এই যে তোমার যে রাজাগুলো রয়েছে সেইগুলো তোমাকে এক এক করে, রুরালগুলো রয়েছে সেগুলো এক এক করে তোমাকে হিস্ট্রি বই খুললে এগুলো দেখতে পাওয়া যায়, জল করে থাকে, পয়েন্ট ওয়াইজ পড়াশোনা করে নিতে হবে, ঠিক আছে। এরপর দিল্লি সুলতানাতের ক্ষেত্রে বুকস অ্যান্ড অথরগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেমন তোমাদের আকবরনামা কে লিখেছিল, ঠিক আছে, তাইকাকে হিন্দ কে লিখেছিল, বিভিন্ন যে ডাইনেস্টি এবং তখন দিল্লি সুলতানাতকে প্রতিষ্ঠা করেছিল, বিভিন্ন যে এই রুলারের আন্ডারে যে যে তোমাদের ফরেন ট্রাভেলারগুলো এসেছিল, যেমন ইব্রাহিম বতুতা কখন কার টাইমে এসেছিল, তার কারেন্সি এবং ক্যাপিটালগুলো দেখতে হবে, কোর্ট পোয়েটগুলো দেখতে হবে, তোমার আমির খুসরো কার কোর্ট পোয়েট ছিল, ঠিক আছে। তারপরে রেশনিং ব্যবস্থা, ইকতা সিস্টেম, তাকবি সিস্টেম, মার্কেট যে মার্কেট কন্ট্রোল পলিসি ছিল কার, ঠিক আছে, ফার্স্ট সুলতান, লাস্ট সুলতান কে ছিল। তারপরে স্পেশাল এমফেসিস তোমাকে দিল্লি সালতানাত দিতে হবে, মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, বালবান, আলাউদ্দিন খিলজি থেকে অনেক কোশ্চেন আমরা দেখতে পাবো, ইলতুৎমিশ থেকে দেখতে পাবো, কুতুবুদ্দিন আইবক, ইব্রাহিম লোধি, এগুলো হচ্ছে স্টার মার্ক, এগুলো স্টার মার্ক টপিক, এইগুলো তোমাকে দেখতেই হবে, কারণ এখান থেকে কোশ্চেন একদম ভরে ভরে তোমাকে দেবে। তো সুতরাং এইগুলো তুমি জাস্ট তোমাদের দিল্লি সালতানাতের ক্ষেত্রে দেখবে। মুঘল ক্ষেত্রেও সেম আমরা দেখবো ওরকমই, রেভিনিউ সিস্টেম, ইম্পর্টেন্ট ব্যাটেল, বিভিন্ন যে বুকস তার ট্রান্সলেশন হয়েছিল, ইবাদত খানা তৈরি হয়েছিল, দিনী ইলাই ছিল, পীর তোমাদের জিন্দা পীর কাকে বলা হয়, দুয়াবসা সিয়াবসা কি, ঠিক আছে। এরপর তোমাদের খুতবা কি, মানসবদারি প্রথা কি, টোডরমলের তার কি ইয়ে ছিল, রেভিনিউ সিস্টেম বুকসা নিয়ে। তারপরে মুঘলের যেমন ধরো বাবর, হুমায়ুন, বাবার হলো আবার যা সারিলে ঔষধে, আমরা সকলেই জানি। তো বাবর থেকে একদম হুমায়ুন তোমার অরঙ্গজেব পর্যন্ত সমস্ত পড়তে হবে, অল শিখ গুরু, ঠিক আছে, টেডারমালসগুলো, তারপরে মান সিং, আবুল ফজল, গুলবদন বেগম, বীরবল, ঠিক আছে। এরপর বাহাদুর শাহ এবং শের শাহ, এই পর্যন্ত গিয়ে তোমাকে স্টপ মারতে হবে মোগল ইন্ডিয়াতে। মোগল এম্পায়ারের ক্ষেত্রে এইগুলো ইম্পর্টেন্ট, এগুলোই পড়তে হবে, নতুন করে বলার কিছু নেই। মোগল এম্পায়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। তো সুতরাং মুঘল সাম্রাজ্য তোমার জন্য স্টার মার্ক রইলো এখান থেকে, মুঘল, দিল্লি সালতানাত, মুঘল সালতানাত এবং মারাঠা এম্পায়ার। মারাঠার ক্ষেত্রে যেরকম তোমাকে রঞ্জিত সিং, ঠিক আছে, বিভিন্ন যে টাইটেল, ইম্পর্টেন্ট টাইটেলগুলো ইম্পর্টেন্ট মারাঠা সাম্রাজ্যে। তারপরে ট্রিটি হয়েছিল, প্রচুর ট্রিটি হয়েছিল, ব্যাটেল, ফাউন্ডার কে আছে, তাছাড়া তোমার রঞ্জিত সিং, টিপু সুলতান, মীর কাসিম, হায়দার আলী, শিবাজি, সাম্বাজি, তারাবাই, বাজিরাও ওয়ান, বালাজি বিশ্বনাথ, ঠিক আছে। তারপরে তোমাদের নানক এবং তোমার বালাজি বাজিরাও, এইগুলো সবগুলো তোমাকে কিন্তু পরপর কিন্তু ক্রোনোলজিক্যাল ইভেন্টে বা পরপর লিস্ট ওয়াইজ কিন্তু পড়াশোনা করতে হবে, এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আমাদের দেবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এবং আমাদের আইএনএম তো আমি বহু আগেই তোমাদের সঙ্গে পড়িয়ে দিয়েছি। তাছাড়া আমি কি আলোচনা করলাম, ইন্ডিয়ান পলিটি ইকোনমি করে নিয়েছি। এবার আমাদের ম্যাথ রিজনিং পোর্শনটা কিন্তু এখানে আমি বাদ দিইনি, কারণ ম্যাথ এবং রিজনিং তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো। আর নতুন করে কি বলবো, ম্যাথ রিজনিং সিরিজ, নন ভার্বেল সব রিজনিং দেখতে হবে। এবং এরিথমেটিকের প্রথম যে বেসিক 15-16টা চ্যাপ্টার রয়েছে, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম, এগুলো নতুন করে বললে পরে তখন স্যার বলবে যে দাদা তুমি এগুলো বাচ্চা ছেলের মতো ওগুলো বলছো কেন। তো ওগুলো আমি রাখিনি, যেগুলো জেনারেল স্টাডিজের পোর্শনটা সেগুলো আমি রেখেছি, তো সেগুলো আমাদের রইলো। এছাড়া অ্যাডিশনাল তোমার যে ইম্পর্টেন্ট যে তোমাকে করতেই হবে যদি তোমার টাইম থাকে, অনেকে থাকে তো যারা ধরো রিপিটার্স রয়েছে, অনেকে অনেক দিন ধরে লং টাইম ধরে পড়াশোনা করছো, অনেকে তোমরা মেন্স দিয়ে দিয়েছো 3-4 বার, তো তাদের কাছে প্রচুর পড়া। তারা কি করবে, তারা এইগুলোর সাথে হয়তো প্রিলিমসের লাস্ট 20 থেকে 20 বছরের মোটামুটি সলভ করে দেওয়ার চেষ্টা করবে, মেন্সটা চেষ্টা করবে, বিভিন্ন যে স্টেট পিসিএস এবং এমপিপিএস, ইউপিপিএসসি, এইগুলো চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ারগুলো। ইউপিএসসি প্রিলিমিনারি লাস্ট 15 বছরে করবে। সিজিএল ওল্ড প্যাটার্নে, এখন যে এডিকুইটি বা টিসিএস নিচে এগুলো না, টিসিএস এ ওল্ড প্যাটার্নে 2016, 17, 18 ওল্ড প্যাটার্নের কোশ্চেন যদি তোমার থাকে সেইগুলো তুমি কিন্তু প্র্যাকটিস করবে। এগুলো থেকে কোশ্চেন আমাদের বড় কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেয়।
এবং 7 দিন। এই 7 দিনের প্রথম দিন ধরো আজকেই প্রথম দিন, তো প্রথম দিনে জেনারেল স্টাডিজের 1 বলে একটা তোমাকে টেস্ট দিতে হবে। তো সেখানে তোমাকে কি করতে হবে, প্রি হিস্ট্রি, সোর্স অফ ইন্ডিয়া, প্রি হিস্ট্রি, সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক, এই 4টে টপিক তুমি আজকে পড়বে, বা এই 4টের সঙ্গে আরও 4টে পড়বে, বুদ্ধিজম, জৈনিজম। এখন তোমাকে র্যাপিড রিভিশন করতে হবে, মহাজনপদাস, রাইজ অফ মগধা এবং ফরেন ইনভেশন, এই 8খানা টপিক 200 নম্বরের পরীক্ষা তুমি দিয়ে দিলে। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু লিস্ট ওয়াইজ দিলে, এবং এই যে টপিক ওয়াইজ, এবং তার সাথে ফুল মক তোমাকে দিতে হবে, ফুল মক প্রতিদিন একটা করে দিতে হবে। এবার এইগুলো তোমাকে দিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ভিশনে অলরেডি আমরা কিন্তু একটা মক টেস্ট সিরিজ চলছে, সেই মক টেস্ট সিরিজ চলছে আজ থেকে নয়, ডিসেম্বর মোটামুটি 2025 থেকে চলছে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে মে মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে 6 মাস ধরে এই মক টেস্টটা আমরা 27,000 কোশ্চেন করাবো বলেছিলাম এই কোর্সে, কিন্তু আমরা 32,000 প্লাস কোশ্চেন এখনো পর্যন্ত আপডেট করে দিয়েছি। তার মানে তুমি যদি আমাদের এই মক টেস্ট সিরিজে জয়েন করো, এখানে তুমি প্রিলিমিনারি মক টেস্ট আজকে 27টা হয়ে গেছে, 27টা, ঠিক আছে, 27টা মক পেয়ে যাবে। জেনারেল স্টাডিজের 100টা টেস্ট হয়ে গেছে, তার মানে 100টা টেস্টের অ্যাক্সেস তুমি পেয়ে যাবে, 100টা ইন্টু 100 মানে 10,000 কোশ্চেন তুমি এখানে পাবে। ঠিক আছে, 10,000 কোশ্চেন তুমি এখানে তুমি পেয়ে গেলে। এরপর তুমি সেকশনাল টেস্ট আমাদের 8,000 মতো করানো হয়ে গেছে। সেকশনাল বলতে ইন দ্য সেন্স এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি 1000টা কোশ্চেন, মিডেভেলে 1000টা কোশ্চেন, ঠিক আছে, আইএনসির 1000টা কোশ্চেন, এরকম করে 8,000 কোশ্চেন করানো হয়ে গেছে। প্রিলিমিনারি আমরা এখানে 23 বছরের সলিউশন দিয়ে দিয়েছি, এখন 2023টা বাকি আছে, সেটা আজকালের মধ্যে তোমাদের চলে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে 2025 এবং 26 করানো হয়ে গেছে, একদম 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট হয়ে গেছে, তুমি আজকে জয়েন করলে আজকেই পেয়ে যাবে। তো সুতরাং এই কোর্সটা কিন্তু যারা নিতে ইচ্ছুক তারা আমাকে কি করবে, সিম্পলি আমি বলে দিচ্ছি আর একবার, এই কোর্স কিন্তু সবার জন্য নয়, কারণ এই মুহূর্তে যারা খুব বেশি কনফিডেন্ট, অনেক সিলেবাস কভার করে ফেলেছো, মোটামুটি 80-90% সিলেবাস যাদের কভার আছে, আমি আবার রিপিট করছি, 80-90% সিলেবাস যাদের কভার আছে তারাই আমাকে মেসেজ করবে 9333111815, কেননা যাদের সিলেবাস কভার হয়নি, কেন এখানে তুমি কোর্সে যখনই তুমি এনরোল করবে 30,000 থেকে 32,000 কোশ্চেন তুমি আজকে এক্ষুনি পেয়ে যাবে। তো সুতরাং এই 30,000-32,000 কোশ্চেনের মাঝে তুমি হারিয়ে যাও, এটা আমি চাই না। কিন্তু তুমি যদি 80-90% তোমার যদি সিলেবাস কমপ্লিট থাকে, তুমি কি করবে, ডেলি তুমি খেতে বসো, ঘুরতে বসো, বিকেলে বেড়াতে যাও, ফোনটা নিয়ে যাবে, অ্যাপ্লিকেশনের মধ্যে টেস্টটা খুলবে, 100 করে তুমি 500 নম্বরের পরীক্ষা 1 ঘন্টায় দিয়ে দাও, কি 2 ঘন্টায় দিয়ে দাও, কি 3 ঘন্টায় দিয়ে দাও, পরীক্ষা দাও, জাস্ট পরীক্ষা দাও, কোশ্চেনগুলোকে দেখো, চোখের সামনে ভাষাও কোশ্চেনগুলোকে। তো সুতরাং যাদের খুব বেশি সিলেবাস কমপ্লিট আছে 80-90%, তোমরা আমাকে, এবং সিরিয়াসলি যারা কিন্তু পড়াশোনা করতে হবে তারাই আমাকে মেসেজ করবে, বাকিদের মেসেজ করার দরকার নেই। বাকিটা এই স্ট্র্যাটেজি ফলো করো, এবং বাজার চলতি 2-1টা বই যদি থাকে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, হোপফুলি তোমাদের এই পরীক্ষার বৈতরণী কিন্তু পার হয়ে যাবে। এতটাই রসদ আমি এই স্ট্র্যাটেজির মধ্যে রেখেছি, হোপফুলি তোমাদের কিন্তু অনেক কাজে দেবে। তোমরা যদি এটাকে ভালোভাবে পজিটিভ ওয়েতে নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো, 7:7:7:7, বা তুমি যদি মোটামুটি 7-7 করে, তোমার যদি সিলেবাস হেডেকও লাগে, তুমি 10 দিন করে লাগাও না, 30 দিন আছে, 10 দিন, আবার একটা 10 দিন, 20 দিন, আবার একটা 10 দিন, 20 দিন, এই 3টে মডেলে চলো, 10:10:10 মডেলে চলো। 7:7 যদি খুব হেক্টিক হয়ে যায়, খুব যদি মনে হয় যে না চাপ হয়ে যাচ্ছে সিলেবাস, 10:10:10 3টে মডেলে তুমি এই সিলেবাসটাকে ফেলিয়ে 3বার রিভিশন করে 14 তারিখ পরীক্ষা দিয়ে যাও। 14 তারিখ বিকেলে এসে তুমি আমাকে এই নাম্বার 9333111815 এই নাম্বারে মেসেজ করে বলবে, দাদা তোমার প্রিলিমসের স্ট্র্যাটেজি ভিডিওটা দেখলাম, দেখার পর আমি ওইভাবে পড়াশোনা করেছি, এবার আমার মোটামুটি প্রিলিমসে 140+ মার্কস কিন্তু এসে যাচ্ছে, বলো মেন্সের প্রস্তুতি করব, কি করতে হবে। কেননা প্রিলিমিনারি পরে কিন্তু আমাদের একটা মেন্সের 33,000 একটা এমসিকিউ সিরিজ কিন্তু আসবে, যেটা আমাদের এক্সিস্টিং সিরিজ চলছে সেটারই আপগ্রেডেশন। ঠিক আছে, তো সেটা তোমরা তারপর এনরোল করবে, এবং তারপর আমরা মেন্সের জন্য ভাববো, মেন্সের জন্য আমরা তখন এত তাড়াতাড়ি ভাবছি না। ঠিক আছে, তো সবাইকে, আর এটা হচ্ছে আমাদের ফুল মকের যে শিডিউলটা দেওয়া ছিল, সেটা তো অলরেডি আমাদের পরীক্ষা যারা নিয়েছিল তারা তো দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা মক কিন্তু আমি আবার বলে দিচ্ছি টপিক ওয়াইজ হচ্ছে, এমন নয় যে ফুল মক বলে একদম সব একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়, টপিক ওয়াইজ হচ্ছে। তোমরা যারা এনরোল করবে তারা কিন্তু দেখতে হবে টপিকটা। আর সবাইকে বেস্ট অফ লাকস এক্সামের জন্য, খুব ভালো করে প্রিপারেশন নাও। আমাদের ভিশনের চ্যানেল থেকে কাল থেকে সুশোভন স্যার তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসবে, আমি তোমাদের জন্য রিভিশন ক্লাস নিয়ে আসবো, এমসিকিউ অনেক চলবে। ভিশন WBCS এর ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ সব জায়গায় জয়েন করে রাখো,
হোপফুলি তোমাদের জন্য আমরা অনেক কিছু কিন্তু দিতে পারবো। তার সঙ্গে তোমরা যাদের 80 to 90% সিলেবাস কভার আছে, আমাকে এখনই মেসেজ করে নাও, কোর্স কারিকুলাম PDF নিয়ে নাও এবং তোমরা প্র্যাকটিস শুরু করো আজ থেকে। আর যেরকমভাবে আমি সমস্ত টপিক তোমাদেরকে বললাম, এই টপিকগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা আজকে দাগিয়ে নাও বা তোমরা এই পিডিএফটা নিয়ে নাও। পিডিএফটা নেওয়ার জন্য তোমরা কি করবে, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করো বা গুগল প্লে স্টোরে সার্চ করো। সেখান থেকে তোমরা ফ্রি সেকশনে চলে যাও, ফ্রি ইবুক সেকশনে গিয়ে WBCS 2024 গিয়ে তুমি কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট মেরে নাও, দিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করো। হোপফুলি তোমার পরীক্ষা খুব ভালো যাবে। থ্যাংক ইউ।